আপনারই সামনেই বিধানসভা বরানগর, আপনার এখান থেকে ঢিলছড়ার দূরত্ব, সেখানে দাঁড়িয়ে পড়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। ইনি বাঁকুড়ায় দাঁড়িয়েছিলেন এবং প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, হেরে গিয়েছিলেন, তারপরে আবার বরানগরে চলে এসেছেন। আমি বলছি এই অভিনেত্রী মুখ ব্যবহার করা, যেই কেন্দ্রগুলো একটু দুর্বল বলে মনে হয় শাসকের, তখনই অভিনেত্রী, নেতা, অভিনেতা এরকম চলে আসে, এইটি কি ট্র্যাডিশন হয়ে যাচ্ছে? ওখানে হেরেছিল, এখানে আবার হারবে, অসুবিধা কী আছে? হারতে আর অসুবিধা কী আছে? আসলে একটা ব্যাপার আছে, একটু সিরিয়াসলি যদি আলোচনা করি, সত্যি তৃণমূল কংগ্রেস কেন এদের নিয়ে আসে? এখন অভিনেতা অভিনেত্রীরাও দেশের নাগরিক, তারা নির্বাচনে দাঁড়াতেই পারে, তো আপত্তির কোনো কারণ নেই। আর দক্ষিণ ভারতে মূলত রাজনীতি নিয়ন্ত্রণ করে অভিনেতারা। জয়ললিতাকে আমরা জানি, আমরা এমজি রামচন্দ্রনকে জানি, এমনকি এম করুণানিধি, তিনিও ফিল্ম জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি স্ক্রিপ্ট লিখতেন। এই মুহূর্তে তোমার ওই অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে অভিনেতা রয়েছেন, তামিলনাড়ুতে আমাদের এই যে কী যেন নাম ওর, রজনীকান্ত, তিনি ডিরেক্ট রাজনীতি কিছুদিন করলেও রাজনীতির সঙ্গে যোগাছে। কামাল হাসান, তার সঙ্গে রাজনীতি যোগাচ্ছে কমল হাসান। ফলে রাজনীতি অভিনেতারা করতেই পারেন, তাতে আপত্তির কী আছে? কিন্তু এখানে যে যাদের ব্যবহার করা হয়, সেটা যেন কিছুটা ব্যক্তিগত স্বার্থে, নিজেদের স্বার্থে। কীরকম? একটা সময় তৃণমূল কংগ্রেসও অভিনেতাদের নিয়ে আসতো, এই যে দেব বা ওদের নিয়ে এসেছিলো একটা কারণে। তারপর সিনেমা তৈরি করেন রাজ চক্রবর্তী, তাকে নিয়ে এসেছিলো। আসলে হয় কি, এই ধরনের দলগুলোতে বারবার অভিনেতাদের আনা হয় একটাই কারণে, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, যারা রাজনীতিটা খুব ভালো চেনে, তাদের যদি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিই, আস্তে আস্তে সে কিন্তু নিজের একটা ক্ষেত্র তৈরি করে ফেলবে। তৃণমূল কংগ্রেস তো ওগুলো চায় না। তৃণমূল কংগ্রেস চাইছে একজন নেত্রী বা আরেকজন তার নিচের নেতা, বাকি সবাই তার প্রজা। এটা রাজা প্রজার সম্পর্ক। আর এই অভিনেতারা প্রজা হয়ে থাকতেই পছন্দ করবে, তারা কেউই নেতৃত্বকে চ্যালেঞ্জ করবে না। ফলে যে মোটামুটি এক ধরনের, যার মানে কি বলবো, এক ধরনের মর্যাদাবোধ আছে, তার পক্ষেই দলে থাকা সম্ভব নয়। যেরকম আমাদের শুভেন্দু অধিকারী, তিনি বললেন যে এই দলে থাকা যাবে না, বেরিয়ে চলে এসছেন। এরকম অনেকেই বেরিয়ে চলে এসছে। তাই এই অভিনেতা অভিনেত্রীদের আনা হয়েছে একটাই কারণে, যাদের অধিকাংশই কোনো রাজনৈতিক চেতনা নেই, জ্ঞান নেই, কিচ্ছু নেই, যা বলবে তাই করবে। ফলে মুনমুন সেন, তাকে বাঁকুড়ার এমপি করা হয়েছিল, এমপি হয়ে কী করেছিল ঈশ্বর জানে। এদেরও সেই একই অবস্থা। এখন মেদিনীপুরে একজনকে এমএলএ করা হয়েছে, তার কোনো রাজনৈতিক বক্তৃতা আমি অন্তত শুনিনি। ফলে এরা এটাই চায় যে সবাই এদের একেবারে হয়ে থাকবে, মানে পায়ের তলায় থাকবে, সেই জন্য এদের নিয়ে আসে। কিন্তু এ মানুষ ধরে ফেলেছে, আর এগুলো খোটা কার্যকরী হবে না। একদমই তাই। আমরা ডায়মন্ড হারবার কেন্দ্রের দিকে যদি একটু নজর রাখি, তাহলে সেখানে দেখা যাচ্ছে আইএসএফের সঙ্গে জোট হচ্ছে না। আইএসএফ পরিষ্কার জানিয়ে দিয়েছে ইন্ডিভিজুয়ালি প্রার্থী, এবং নওশাদ সিদ্দিকী বেসিক্যালি যেটা বলেছেন, সেটা উনি প্রার্থী হবেন না, প্রচারে থাকবেন সব জায়গায়। দ্বিতীয় কথা, সেই কেন্দ্রেই কিন্তু 4 লাখ ভোটের লক্ষ্যমাত্রা নিয়েছে, তাই জিতবেন একেবারে চ্যালেঞ্জ করে অভিষেক ব্যানার্জি। একটা কথা বলি, ডায়মন্ড হারবারে, যে কোনো হারবারই হোক, সে ডায়মন্ড হোক বা অন্য কিছু হোক, মূল যেটা দরকার সেটা হচ্ছে একদম শান্তিপূর্ণ নির্বাচন। ডায়মন্ড হারবারে নির্বাচন নিয়ে গতবারে আমি যা দেখেছি, সত্যি কথা বলতে কখনো নির্বাচন বলে কিছু হয় না। এত আতঙ্ক থাকে মানুষের মধ্যে। সেখানে আপনি যদি কোথাও একটা দলে পতাকা লাগাতে চান, বা আপনার বাড়ি এসে এমন ঠেকাবে যে আপনাকে হসপিটাল দিতে হবে, এমন অবস্থা। এই ডায়মন্ড হারবারই গত নির্বাচনে পঞ্চায়েতে এমন মানে আমাদের প্রার্থী একজনকে এমন মারা হয়েছিল, সে মরেই গেল লোকটা। তার স্ত্রীকে একটা টেলিভিশন চ্যানেলে নিয়ে এসেছিল, আলাপ হয়েছিল, সে ভয়ের চোটে তার হাজব্যান্ডের ডেড বডিটাও দেখতে দেয়নি তাকে। এমন একটা মডেল হয়েছে ডায়মন্ড হারবার। ফলে মানুষের আতঙ্ক, ভয়, লক্ষ্য একটাই, একজনকে জেতাতে হবে। কিন্তু এটা গণতন্ত্রে চলে, কতদিন চলবে? খুব বেশি দিন চলবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। কারণ ভয় দেখিয়ে আপনি কিছু মানুষকে কিছুদিন জব্দ করে রাখতে পারেন, সব মানুষকে সব দিন কি জব্দ করে রাখা যায় না। একদমই তাই। আপনি ভয়ের কথা বলছেন, এদিকে মুখ্যমন্ত্রী শান্তির বার্তা দিচ্ছেন, একদম স্টেজ থেকে, সভামঞ্চ থেকে বলছেন শান্ত বাংলায়। অশান্ত করছে কারা? বিজেপি, বহিরাগতের দল। ভয়ও ওদের, যে মানুষকে ভয় দেখায় সেটাও মানুষ ধরে ফেলেছে, আবার এই শান্তির বার্তা যে লোক দেখানো সেটাও মানুষ ধরে ফেলেছে। ফলে মানুষের কাছে একটা সময় স্পষ্ট হয়ে যায়। এই কথাগুলো একটা সময় মানুষের ভালো লাগতো। কেন ভালো লাগতো? কারণ মানুষ সিপিএমকে এত পছন্দ করতো যে যা বলতো তাই মনে রাখতো, যা বলতো তাই মানুষ একেবারে বেদবাক্য বলে ধরে নিত। কিন্তু যত দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে এই কথাগুলো মানুষের কাছে আর গ্রহণযোগ্য হয় না। মানুষকে 500 টাকা 1000 টাকা ঘুষ দিয়ে ভোট কেনাটাও আর গ্রহণযোগ্য হয় না। এরা মহিলাদের 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেয়, সেই লক্ষ্মীদের নিয়ে গিয়ে মানসম্মান নষ্ট করে তার দলের ক্যাডাররা। ফলে এগুলো সব এখন তো সবাই জেনে গেছে। কিছু মানুষ হয়তো ভুলে যাবে, কিন্তু অধিকাংশ মানুষ আর ভুলবে না, তারা মনে রেখেছে এবং তাদের মতো সিদ্ধান্ত নেবে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে যে
টাকা টাকা বন্টন হচ্ছে এদিক ওদিক, যেমন একটা বন্টন হয়েছে আইএসএফে, কিন্তু মুখ্যমন্ত্রী একদম একেবারে নিজেই দাবি করছে যে আইএসএফকে টাকা দেওয়া হচ্ছে কেবলমাত্র মুসলিম ভোট ভাগ করার জন্য, যাতে তৃণমূল সুবিধা না করতে। না, আমার কথা হচ্ছে মুসলিম ভোট কি তৃণমূলের সম্পত্তি নাকি? ওরা তাই মনে করতো, কিন্তু দেখা যাচ্ছে গত সাগরদিঘি নির্বাচনের পর মুসলিম ভোট কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এবং এবারে হাওড়াতে ওদের যিনি প্রার্থী বর্তমান এমপি, তিনি একটি ইফতার পার্টিতে ঢুকতে গিয়েছিলেন, যেভাবে ভাগিয়ে দিয়েছে ওনাকে, বোঝাই যাচ্ছে মুসলিমরা এদের পাল্লায় পড়তে রাজি নয়। মুসলিমরাও বলতে শুরু করেছেন যে সিএ নিয়ে এত ভয় দেখানো হয়েছিল, ভুল বোঝানো হয়েছিল, ওরা আর কোনো গোলমাল করেননি, ওদের কেউই আর গোলমাল করতে আসেননি, কারণ ওরা বুঝে গেছে যে সিএতে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, সিএতে নাগরিকত্ব দেওয়া হবে, এটা বুঝে গেছেন বলে এবার সিএ যখন ইমপ্লিমেন্টেশনের কোনো গোলমাল নেই। গতবারে ভুল বুঝিয়ে কিছু লোককে দিয়ে গোলমাল করানো হয়েছিল। ফলে মানুষের এই যে বললাম, মানুষ হয়তো যখন চেতনা সম্পন্ন হয় না তখন কিছু কাজ করে ফেলে, কিন্তু যখন চেতনা সম্পন্ন হয় তখন কিন্তু সে সেই কাজ আর করতে চায় না। ফলে মুসলিমরাও বুঝে গেছেন যে এই দেশটা ওনাদের দেশ, সত্যি যারা জাতীয়তাবাদী মুসলিম, এখানে যাদের জন্ম, এখানে যারা বড় হয়েছেন, তারা তো অন্য কোথাও কেন যাবেন? তারা বিদেশি নন, তারা আমাদের দেশের মানুষ, এখানে জন্ম, এখানে বড় হয়েছেন। এখন যারা বাইরে থেকে বেআইনিভাবে এসছেন, ভয় তাদের থাকতে পারে। মুসলিমদের তো আমি যতদূর, আমি যে কজন মুসলিমকে চিনি, আমি অন্তত ব্যক্তিগতভাবে চিনি, সবাই তো এখানেই বড় হয়েছে। আমি দক্ষিণ চব্বিশ পরগনা একটা বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে ক্লাস নিতাম, যে ছেলেমেয়েগুলো আসতে, তারা তো যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে থাকে, তো এত ভয় কী আছে ওদের? সুতরাং ওই ভয়টা যে নেই, ওরা ধরে ফেলেছে। ওরাও দেখছি যোগী আদিত্যনাথ, তার আমলেও তো কই একটা মসজিদও তো বন্ধ করে দেওয়া হয়নি, মানুষ নামাজ ঠিকঠাক পড়ছে, তার ধর্মাচরণ করছে, প্রত্যেকে আইন মেনে চলতে হচ্ছে, প্রত্যেককে আইন মানো, দেশটা ভালোবাসো, এই দেশ সকলেরই, তা তোমাদেরই। তার মানে এই নয় যে বাইরে থেকে চলে এসে এই দেশের সম্পদ নষ্ট করব, সেগুলো তো কোনো দেশ অ্যালাউ করে না, আমাদের দেশও করছে না। কিন্তু তার মানে আমাদের দেশের যারা বৈধ নাগরিক তাই সব তাড়িয়ে দেওয়া হবে, এই তো হতে পারে না। সিএ প্রসঙ্গে যে আপনি যখন তুললেনই, সিএ প্রসঙ্গ কিন্তু এই আজকের খবর একেবারে শান্তনু ঠাকুরের বাড়িতে হুমকি, লস্করই তৈবা, তারা লিখছে বোমা মেরে উড়িয়ে দেবে, এবং এই সিএ বন্ধ না হলে হুমকির একটা যে দেখা যাচ্ছে। শান্তনু ঠাকুর কী বলবেন, কারা? এই তো বাংলা প্রশাসন রয়েছে, দেশবিরোধী কিছু শক্তি আছে, তারা এই ভয় দেখাচ্ছে। আর পশ্চিমবাংলা আমরা জানি যে এখানে প্রশাসনিক শৈথিল্যতা এত বেশি, এখানে যারা প্রশাসন চালায়, প্রশাসন চালাতেই জানে না। ফলে হয় কি, যে তারা জমিদারদের মতো প্রশাসন চালায়, ফলে এই সমস্ত শক্তিগুলো বাড়াবাড়ন্ত হয় এবং তার নিরাপত্তার যথেষ্ট বন্দোবস্ত করা হবে। আশা করা যায় রাজ্য সরকারও ব্যাপারটা সিরিয়াসলি নেবে এবং যারা এই কাণ্ডটি করেছে তাদের যথেষ্ট সাজা দেওয়া হবে, খুঁজে বার করা হবে কারা এইটা করেছে। এই শক্তি কিছু থাকে, তাদের বিরুদ্ধেই তো লড়তে হচ্ছে, আমাদের আগামী দিনেও লড়তে হবে। কুণাল ঘোষ একেবারে জিতেন্দ্র তিওয়ারি চলে গেলেন ওই এনআইএ আধিকারিকের যে তার ফ্ল্যাটে, এবং সেই ফ্ল্যাট থেকে টাকা নেওয়া হয়েছে, লেনদেন হয়েছে সাদা প্যাকেটে মুড়ে, এরকমই কিন্তু বলছেন যে চৈত্র মাসে এইটুকু দিলাম, বৈশাখ আসলে আরও বড় একটা ধামাকা। তা উনি দাঁড়িয়ে শুনেছিলেন নাকি? উনি জানলেন কোত্থেকে যে এই কথাগুলো বলেছে? নাকি পেছনে গোয়েন্দা লাগানো ছিল? মানুষের পেছনে গোয়েন্দা লাগানোটা বেআইনি কাজ, এক। দ্বিতীয় কথা, জিতেন্দ্র তিওয়ারি ওখানে গিয়েছিলেন কিনা সেটা একটা প্রশ্ন, গিয়ে থাকলে তার কোনো আত্মীয় ছেলে মেয়ে কেউ থাকে কিনা সেটা একটা প্রশ্ন। ওখানে একজন ইডি আধিকারিক বা এনআইএ আধিকারিক থাকতেই পারেন, তা বলে আমি যেতে পারবো না, যদি গিয়ে থাকেন আমি জানি না। ওরা বলছেন যে ভিডিও প্রকাশ করতে করুন না, বারণটা কে করেছে? এটাই হুমকি দেওয়ার কি আছে? সুতরাং আর কিচ্ছু নয়, হেরে যাবার ভয় এইসব পাগলামো করে বেড়াচ্ছে। আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে একটা নাটকবাজি হয়েছে, পুলিশ ধরে তুলে নিয়ে চলে গেছে। এই নাটকবাজি চলবে, কারণ এনআইএ আধিকারিককে পিটিয়েছে, তো গোটা দেশ ছিচি করছে, এখন নাটক করে সেগুলোকে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করছে। এগুলো আবার বলছে এগুলোতে কিচ্ছু লাভ হবে না। গাড়িটা হু হু করে আসছিল, গ্রামের মানুষ বুঝতেই পারেনি, তাই যেহেতু তৃণমূল নেতাদের জায়গায় জায়গায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই কারণেই আক্রমণ। পুলিশকে তো সঙ্গে নিয়ে আসতে পারে না, পুলিশকে বলা হয়েছিল, কিন্তু পুলিশকে বলার পরে যখন যদি লোকগুলো পালিয়ে যায়, না চাইলে এনআইএ আধিকারিকরা দেরি করেননি, তারা চলে গেছেন। পুলিশে উচিত ছিল সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে সেই লোকগুলোকে তার আগে ধরা, তার লোকগুলোকে ধরা হয়নি কেন? তাদের বারবার ডেকে পাঠানোর পরেও যায়নি কেন? আজকেই 3 জনকে ডেকে পাঠানো হয়েছিল, তারাও যায়নি। আবার সেই এনআইএ তদন্ত তারা এড়িয়েছে, আবার তাদের ধরতে গেলে আবার ঝামেলা করবে। সুতরাং এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, দেশবিরোধী শক্তি যারা মানে বিস্ফোরক তৈরি করছে, তা কেউ তো ওখানে পটকা বানাচ্ছিল না। শুনলাম নাকি ওটা কালী পটকা না চকলেট বোম ফাটলে 3টে লোকের বডি উড়ে যায়, হয় কখনো? এই ধরনের কথা যারা বলে তারা বুঝে একবারও বলে না, যেগুলো কথা বললে লোকে হাসাহাসি করে।
হয়তো সেই যে বোধটাও চলে গেছে এদের, বা ইচ্ছে করেই বলে এগুলো। সুতরাং এইসব বলে লাভ নেই কিছু, মানুষ ধরে ফেলেছে এদের এই কাণ্ড কারখানাগুলো। কুণাল ঘোষ কিসের আশঙ্কা করলেন? বৈশাখ মাসে কি আরও বড় কোনো কি ইঙ্গিত দিতে চাইলেন? তা আমি বলতে পারবো না, কিন্তু ওকে আমি দেখেছি সেদিন একটা বিতর্ক সভায় কিছু উল্টোপাল্টা বলেছিল, লোক তেড়ে এসেছিল ওর দেখে, এবং পরিষ্কার সেদিন একটা উল্টোপাল্টা কিছু ঘটে যেত। ফলে আজকে এই এদের দল ক্ষমতায় রয়েছে, তাতেই এই হাল। দল ক্ষমতা থেকে গেলে কি হবে ভগবান জানে। অর্থাৎ ওইসব কথা ভাবুক, বৈশাখ মাসে যারা অন্যায় করেছে তারা জেলে যাবে, পরিষ্কার তো কথা। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ওই ভেবে লাভ নেই। অন্যায় করলে জেলে যেতে হবে, দেশবিরোধী শক্তিকে জেলে যেতে হবে, চোরেদের জেলে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তো বলে গেছেন এখানে। এ তো জাস্ট ট্রেলার, ধামাকা এখন আছে, বাকি আছে, চোরেদের আরও পাঠানো হবে, চিন্তা নেই। ওনার ভবিষ্যৎবাণী এই যে 5 থেকে 11টা আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বিজেপি, বাকি আসনগুলি তৃণমূলই পাবে। এই যে এই তো আগে বলতো, ওরা বলতো 42-এ 42, এখন আবার 5 থেকে 11 বলছে কেন? কি আশ্চর্য কথা। একটাও দিচ্ছে, তাহলে দিচ্ছে ওরা, ওই 5 থেকে 11 ওরা পাবে। তো আমি তো বলেছি 5 থেকে 11 ওরা পাবে। বিভিন্ন জনমত সমীক্ষা দেখছে না কি করছে? যারা জনমত সমীক্ষাগুলো করছে তারা কি সব গরু ছাগল? এরা সব পণ্ডিত নাকি? এদের ভোট হু হু করে নামছে, বিজেপির ভোট হু হু করে বাড়ছে। বিজেপি এখন 42 থেকে 44% ভোট পাচ্ছে, ওটা আমার কথা নয়। বিভিন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী যারা এপ্রিলের মানে 5-6 তারিখ অবধি যারা জনমত সমীক্ষা করেছে তাদের বক্তব্য এপ্রিলে একদম লেটেস্ট রিপোর্ট, টাইমস নাও লেটেস্ট রিপোর্টেও একই রকম দেখাচ্ছে। সুতরাং মানে ওই 5 থেকে 11 ওরাই পাবে, আমরাই বাকিগুলো পাবো।